পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নিজের পড়াশোনার সমস্ত টাকা প্রেমিকা ফুলকে দিয়ে দেওয়ার পরের দিন নিজেরই বন্ধুর বাড়ির ভেতর থেকে তাকে বের হতে দেখায় তব তবদা খেয়ে দাঁড়িয়ে পড়ে আদি। ফুলের পেছনে ছুটে আসছে তারাই সবচেয়ে বড় কাছের বন্ধু শিহাবের হাতে ফুলের ওড়না। আদি দুজনকে দেখে দুই কদম পিছিয়ে গেল। ফুলও থমকে দাঁড়িয়ে রইল, সাথে শিহাব আর ফুল দুজনেই আদির দিকে এগিয়ে এলো। আদি ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়ে বলল, ছি, তোদের কত কত বিশ্বাস করতাম, আর তোরা এটা নিচে নামতে পারলি? ছি। ফুল আদির হাত ছুঁয়ে নিলে আদি সেই হাত ঝাড়া দিয়ে বলল, তুই তোর ওই নোংরা হাত দিয়ে আমায় ছুবি না। তোকে কম ভালোবাসেছিলাম বল? আর তুই আমার বন্ধু। আর শিহাব, তুই কি রে পারলি ভাই? তোদের বিবেকে বাঁধলো না? শিহাব বলল, ভাই তুই ভুল ভাবছিস। ফুল কেঁদে কেঁদে বলে, আদি তুমি কথাটা তো শোনো। আদি গর্জে উঠে বলে, কি শুনবো তোর থেকে? হ্যাঁ, কি বলবি আমায়? বলবি যে এগুলো মিথ্যে? আরে চোখের সামনে যা দেখতে পেলাম এগুলো মিথ্যে বলবি কি করে? তোর নিজের ওড়নাটা পর্যন্ত শিহাবের কাছে। তোকে ভালোবাসে বাবা অবাধ্য হয়ে বাড়ি পর্যন্ত ছেড়েছি। তোর বাবা অসুস্থ বলে নিজের স্বপ্ন সব বিসর্জন দিয়ে যতগুলো টাকা ছিল সব তোকে দিয়ে দিয়েছিলাম। আর তুই কি করলি জানিস? আমার বলতেও না বিবেকে বাধছে। আদির কথাগুলো বলে এক মুহূর্তেও দাঁড়াতে চাইলো না, হন হন করে চলে গেল। ফুল কাঁদতে কাঁদতে শিহাবের কাছে গিয়ে বলল, ওকে আটকাও না প্লিজ, ও আমাদের ভুল ভেবে চলে যাচ্ছে। আদি ফুলের কথাগুলো শুনতে পেয়েও পেছনে ফিরে তাকায় না। খুব ঘৃণা হচ্ছে ফুলের উপরে, সাথে নিজের কাছে বন্ধু শিহাবের উপরেও। আদি নিজের বাইক স্টার্ট দিয়ে চলে গেল শিহাবের বাড়ির সামনে থেকে। আদির পুরো নাম আবরার খান আদি। বলা যায় বেশ বড়লোক ঘরের ছেলে। ভালোবেসেছিল ফুল নামের মেয়েটিকে। আদির বাবা এই বিষয়টা জানতে পেরে আদি বলে, ওই মেয়েটার পিছু ছেড়ে পড়াশোনায় মন দিতে। পড়াশোনা শেষ করে না হয় বিয়ে করবে। কিন্তু আদি ফুলকে ছাড়তে রাজি ছিল না, তাই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। যাওয়ার আগে তার মায়ের থেকে কিছু টাকা নিয়েই বেরিয়ে গিয়েছিল। টাকাগুলো পড়াশোনার বাবদে খরচ করবে বলেই নিয়ে এসেছিল। ফুল দেখতে শুনতে সব দিক দিয়েই পারফেক্ট। ফুলের মা নেই, আছে এক বাবা, খুব অসুস্থ তিনি, হার্টের রোগী। দুইবার স্ট্রোক করার পরে অবস্থা শোচনীয়। ডাক্তার বলেছে অপারেশন করতে হবে, অনেক টাকা লাগবে। ফুলের কাছে অত টাকা ছিল না, তাই উপায় না পেয়ে বাবাকে বাঁচাতে লজ্জা ভেঙে আদির কাছে টাকা চেয়েছিল। আদি কোনো কিছু না ভেবে ফুলকে 5 লাখের মতো টাকা দিয়ে দেয়। এরপরে দিন বলতে আজ সারাদিন শিহাবের কোনো খবর ছিল না, ফোনেও পায়নি। তাই চলে আসে ওর বাড়িতে। আর ওর বাড়িতে আসে এমন দৃশ্য দেখবে যা তার কল্পনাতেও ছিল না। আদি কান্না করছে, খুব কষ্ট হচ্ছে। ফুল আর শিহাব দুজনেই তো তার বিশ্বস্ত ছিল। নিজের কাছে হয়েও তার এমনটা করলো কিভাবে, এটাই কি ভেবে পাচ্ছে না আদি। আদি সোজা নিজের বাড়ির দিকে অগ্রসর হলো। বাড়ির গেটে দুইজন দারোয়ান আদিকে দেখেই বিশাল গেট খুলে দিল। আদির বাইক নিয়ে ভেতরে ঢুকলো। এরপর বাইক থামিয়ে বাইক থেকে নেমে দাঁড়ালো। পুরো বাড়িটার দিকে একবার তাকালো, নিজেই রেগে উঠল। একটা বিশ্বাসঘাতক মেয়ের জন্য এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। আদি বাড়িতে ঢুকলো, মেইন দরজা খোলাই ছিল। আদিকে দেখে তার চাচাতো বোন সিনহা এগিয়ে এসে হাই তুলে ডাকাডাকি শুরু করে দিল। বাবাই, বড় মা, আব্বু, আম্মু, তোমরা কোথায়? দেখো ভাইয়া এসেছে। কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো। সিনহা আদিকে জড়িয়ে ধরে বলে, ভাইয়া তোমাকে এমন লাগছে কেন? আদি কিছু বলবে ঠিক এমন সময় সিঁড়ি বেয়ে নামেন মমতা বেগম। তিনি ছুটে এসে ছেলের সামনে দাঁড়ালেন। এরপর সিঁড়ি দিয়ে নেমে এলেন বাকি সদস্য। বাড়িতে বেশি সদস্য নেই। ফারুক খান আর তার ছোট ভাই ফারহাদ খান। তারা দুই ভাই। ফারুক খান বড়, তার বাবা মা কেউই বেঁচে নেই। ফারুক খান, তার স্ত্রী মমতা বেগম, তাদের এক ছেলে আর আবরার খান আদি।
আর ফারহান খান হলেন ছোট, তার স্ত্রী রাজিয়া বেগম, তাদের এক ছেলে ওয়াহিদ, এক ও মেয়ে সিনহা। এবার ক্লাস 10-এ উঠেছে আদি আর অহিল সমবয়সী, আদি বড়। বাড়ির সবাই আদিকে দেখে খুশি হয়ে এগিয়ে এসে কথা বলছে, কিন্তু আদি কোনো কথারই উত্তর দিচ্ছে না। তার চোখ জোড়া খুঁজছে অন্য একটি মানুষকে, তার বাবাকে। ফারুক খান রুম থেকে বেরিয়ে সিঁড়ির কাছে এসে দাঁড়ালেন। আদি তার বাবাকে দেখে তাকিয়ে রইল। ফারুক খান ছেলের চাহনি বুঝতে পেরে নিচে নেমে এলেন, আদির সামনে এসে দাঁড়ালো। আদি সাথে সাথে তার বাবাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। সবাই আশ্চর্য আদিকে দেখে। ফারুক খান ছেলের পিঠে হাত রেখে নরম স্বরে বললেন, কি হয়েছে, কাঁদছো কেন? বাবা, আমি বড় ভুল করেছিলাম তোমার কথা না শুনে। আমি যদি তোমার কথা আগেই শুনতাম তাহলে আজ আমার এত কষ্ট হতো না। কি ভুল করেছো বাবা? আমি যদি তোমার কথাই তখন ফুলকে ভুলে যেতাম তবেই ভালো করতাম। ফারুক খান ছেলেকে সোজা করে বলে বোঝানোর কণ্ঠে বললেন, আমি তোমায় জিজ্ঞাসা করব না কি হয়েছে না হয়েছে, তবে আমি তোমায় বলবো, মানুষ ভুল থেকে শেখে। তুমি ভুল করেছো বলে যে আমরা তোমায় দূরে রাখবো এমন নয়। তোমায় খুব কষ্ট করে মানুষ করেছি, আদরে রেখেছি, এমনভাবে তোমায় মানুষ করেছি যাতে তুমি বলতে পারো না যে বাবা আমাকে কিছু থেকে বঞ্চিত করেছে। হ্যাঁ, আমি তখন বলেছিলাম যে ফুলকে ভুলে যাও, নিজের স্বপ্নটা আগে পূর্ণ করো, কিন্তু তুমি কি করলে? চলে গেলে। এখন যদি তুমি ফুলকে নিয়ে এসো বল বলতে যে ওকে বিয়ে করতে চাও, আমি না করতাম না। কিন্তু তোমাদের হয়েছেটা কি? আদি চোখ বন্ধ করে বলে, বাবা, ফুল আমাকে ভালোবাসে না, ও শিহাবকে ভালোবাসে। এই শুনে ফারুক খান ভাবুক গলায় বললেন, বুঝতে পেরেছি, তবে মেয়েটাকে দেখে তো ওরকম মনে হয়নি আমার। আদি ফুলের সম্পর্কে আর কোনো কথা শুনতে চায় না, চোখে মুখে কঠোরতা এনে বলে উঠল, বাবা, তুমি ওই বিশ্বাসঘাতক টার কথা আর বলো না, আমার জাস্ট ঘেন্না লাগছে। ফারুক খান বললেন, ঠিক আছে, এখন রুমে যাও, আর তোমার জন্য অন্য কোথাও থাকতে হবে না। যেই মেয়ের জন্য দূরে থেকেছো সেই মেয়েই তো। যাই হোক, কথা বাড়াতে চাই না, মমতা, ওকে রুমে নিয়ে যাও। আর আদিকালকে গিয়ে নিজের জিনিসপত্র কোথায় থেকেছো সেখান থেকে নিয়ে আসবে। আমি আর কোনো কথা শুনতে চাই না। বাহিরে বাহিরে থেকে শরীরের কি হাল করেছো। আদি দীর্ঘশ্বাস ফেলে বলে, বাবা, তোমাকে কথা দিলাম আমি আর তোমার কথার অবাধ্য হব না। তুমি যা বলবে আমি তাই করব। নিজের জীবন দিয়ে হলেও তোমার কথা রাখবো। ফারুক খান স্বস্তির শ্বাস ছেড়ে বললেন, এখন রুমে যাও। আমি দেখছি ওই ফুল তোমাকে ঠকিয়ে কত দূর যেতে পারে। আদি কড়া গলায় বলে, বাবা, ওই বিশ্বাসঘাতকটার নাম এ বাড়িতে নিবে না। কোনো কথা শুনতে চায় না ওকে নিয়ে, ওর ছায়াটাও দেখতে চায় না, বা ওর নামটাও না। যদি তুমি বা এই বাড়ির কেউ ওর নাম বা শিহাবের নাম নাও তাহলে আমি নিজেকে শেষ করে দেব। সবাই আদির এই রূপ দেখে হতবাক। আদি কখনো এমন উগ্র মেজাজ নিয়ে কথা বলেনি, নিশ্চয় খুব কষ্টই পেয়েছে। ফারহাদ খান আদির কাছে এসে বললেন, কেউ ফুলের নামক বা সায়নের নামক এই বাড়িতে নেবে না। তুই এখন একটু শান্ত হ, চল রুমে চল। 4 বছর পরে দেশে ফিরল আদি। সেই দিনে সেই ঘটনার পরে আবারও পড়াশোনায় ফোকাস দেয়, বাহিরের দেশে পড়তে চলে যায়। আদি বাড়িতে এসেছে কয়েকদিন হলো। এর মাঝে বাড়ির সবাই আদিকে বিয়ের চাপ দেয়। মেয়েটা নাকি তার মায়ের বান্ধবীর মেয়ে, বাবা মা নেই। আদি অনীহা থাকা সত্ত্বেও শেষে হয়ে যায় মায়ের কথায়। বিয়ের আগে আদি মেয়েকে একটা বারের জন্যও দেখেনি, শুধু মায়ের কথা বিশ্বাস করে। আজ ঘরোয়াভাবে বিয়েটা সম্পূর্ণ হয়। আদি নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে বিছানার দিকে অগ্রসর হলো। আদিকে রেখে বউ রূপ বসে
থাকা মেয়েটি বিছানা থেকে নেমে আদির দিকে এগিয়ে গেল। আদি পা ছুঁয়ে সালাম করলো। আদি লম্বা একটা শ্বাস ফেলে মেয়েটা ঘোমটা তুলে যায়, কিন্তু কি মনে করে যেন থেমে যায়। তবুও মনে খানিকটা সাহস এনে ঘোমটায় হাত দিয়ে ওড়নাটা উল্টিয়ে দেয়। চোখের সামনে ফুলকে বউ সাজে দেখে চমকে ওঠে আদি। ফুল নিচু সুরে বলে, আদি। আদি এক সেকেন্ডও দেরি করে না, রাগে হিড় হিড় করে থাপ্পড় মারে ফুলকে। থাপ্পড়টা এত জোরেই ছিল যে ফুল তাল সামলাতে না পেরে দু কদম পিছিয়ে গেল। আদি ফুলের দিকে এগিয়ে কর্কশ গলায় বলে উঠল, তোমার একবারে শান্তি হয়নি, আবার এসেছো আমার জীবনে। ফুল আদির কথা শুনে কাঁদতে থাকে, যা দেখে আদি বাস খায় গলায় বলে উঠল, এই নাটক বন্ধ কর, ন্যাকা কান্না আমার সামনে কাঁদবি না। কথাটা ফুলের বুকে তীরের মতো বিঁধালো। যেই আদি আগে তার কান্না সহ্য করতে পারতো না, আর আজ সেই আদি কিনা বলেছে এইগুলো ন্যাকা কান্না। আদি ফুলের হাত ধরে টেনে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। ফুল নিজের হাত ছাড়তে চেয়েছিল, বলল, তুমি কোথায় নিয়ে যাচ্ছ? হাত ছাড়ো, লাগছে আমার। আদি কোনো উত্তর দিল না। টানতে টানতে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। ড্রয়িং রুমে উপস্থিত সবাই ওদের দেখে উঠে দাঁড়ালো। ফারুক খান উদ্বিগ্ন গলায় বললেন, আদি, ওকে এভাবে টানতে টানতে নিয়ে এসেছো কেন? তাহলে কিভাবে নিয়ে আসবো? ফারুক খান বললেন, কি হয়েছে তোমাদের? আর ফুল কি হয়েছে? মমতা বেগম এগিয়ে এসে ফুলকে ধরে বলল, কি হয়েছে ফুল? ফুল উত্তর দেয় না, ভয়াত্মক চোখে আদির দিকে তাকিয়ে থাকে। আদি ফারুকেল খানের দিকে তাকিয়ে বলল, বাবা, আমার বউয়ের জায়গায় ও কেন? তোমরা জানতে না আমি ওকে সহ্য করতে পারি না, তাহলে ও এই বাড়িতে কেন? ফারুক খান জোর গলায় বললেন, আদি, ও এখন তোমার বউ, ওকে নিয়ে কী সব বলছো? আদি রেগে গিয়ে বলল, কিসের বউ? ওকে বউ বলে মানি না। ভুলে যেও না, তুমি ওকে একটু আগেই বউ বলে কবুল করেছো। আমি যদি জানতাম ও বউ হয়ে বসেছিল তখন তাহলে কবুল কেন, বিয়ের কোনো প্রশ্নই তুলতাম না। আর তোমাদের কথায় ওকে বিয়ে করেছি। তোমরা মিথ্যে বলে আমাকে বিয়েতে রাজি করিয়েছ। মমতা বেগম বললেন, আদি, আমরা তোমার ভালোর জন্যেই ওকে তোমার বউ বানিয়েছি। আদি বাঁশ খায় গলায় বলল, মা, যে ভালো আমাকে ভালো থাকতে দেয় না সেই ভালো এখন আমার চাই না। ফারুক খান বললেন, না চাইলে ওকে নিয়ে সংসার করতে হবে তোমার। আদি তপ্তশ্বাস ফেলে বলল, আমি সংসার করতে পারবো না। কালকেই ভালো একটা লয় লয়ার করে ডিভোর্সের ব্যবস্থা করব। ফারুক খান এবার রেগে গিয়ে বললেন, আদি, তুমি ভুলে যেও না আমি তোমার বাবা এখনো বেঁচে আছি। আমি তোমার ভালো মন্দর বিচার করেই ওর সাথে তোমার বিয়ে দিয়েছি। আদি মুখ ঘুরিয়ে নেয়। ফারুক খান কড়া গলায় বলেন, ফুলকে নিয়ে নিজের রুমে যাও। আদির সাথে সাথে বলল, আমার ঘরে ওর কোনো জায়গা নেই, দরকার হলে অন্য রুমে থাকতে বলো। ফারুক খান কাট গলায় বললেন, ও অন্য কোথাও থাকবে না, তোমার রুমেই থাকবে। আর এই আমার শেষ কথা। ফারুক খান ফুলের দিকে তাকিয়ে বললেন, ফুল, তুমি আদির রুমে যাও। মমতা বেগম ফুলকে নিয়ে উপরে চলে গেলেন। আদির রাগে ফুঁসতে ফুঁসতে চলে এলো উপরে। মমতা বেগম ফুলকে আদির রুমে দেখে চলে গেলেন। আদিও তারপর রুমে ঢুকলো। ধূপাধাপ পা ফেলে ওয়াশরুমে চলে গেল। ফুল নিজের দোপাট্টা খুলে বিছানায় রাখলো। এরপর লাগেজ খুলে নর্মাল একটা শাড়ি বের করে বসে রইল। আদি ওয়াশরুম থেকে বেরিয়ে লিভিং রুমে দিকে গেল। এই রুমটা দুইটা পার্ট, এক পাশে বেডরুম, আরেক পাশে লিভিং রুম। ফুল ওয়াশরুমে ঢুকে বিয়ের শাড়ি চেঞ্জ করে অন্য একটা শাড়ি পরে বের হলো। আদি ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। ফুল আদির দিকে তাকিয়ে ভাবতে লাগলো, আদি তো এমন ছিল না, কোনোদিন একটা সিগারেট ছুঁয়ে পর্যন্ত দেখেনি, কোনোদিন রেগে কথা পর্যন্ত বলেনি। সেই আদি কিনা অপমানের সিগারেট
ধোঁয়া ছাড়াচ্ছে। বাড়ির সবার সামনে তাকে নিয়ে রাগও দেখালো। ভাবতে ভাবতেই ফুলের চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। চোখ মুছে পেছনে থেকে ডেকে উঠল, আদি ঘুমাবে না? আদি চোখ বন্ধ করে তপ্ত শ্বাস ফেলে বলল, আমার যখন ইচ্ছে হবে তখনই ঘুমাবো। ফুল নিচু গলায় বলল, রাত তো অনেক হলো, এখন জেগে থাকলে শরীর খারাপ করবে তোমার। আদি পেছন ফিরিয়ে তাচ্ছিল্যর হাসি দিয়ে বলল, বাহ, তোর আবার আমার শরীর নিয়ে দেখছি মাথা ব্যথাও আছে। তোর এই 4 বছর কোথায় ছিলি রে? ভুলেই তো গিয়েছি, তুই তো শিহাবকে ভালোবেসেছিলি। ফুল টলমল চোখে তাকিয়ে বলল, তুই তুমি সেই দিন আমাদের একসাথে দেখেছিলে, আমাদের ভুল ভেবেছিলে। আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক ছিল না। আমি ওকে ভালোবাসিনি, ভালোবেসেছিলাম তোমাকে, এখনো বাসি। আদি তপ্ত শ্বাস ছেড়ে বলল, আমি না হয় ভুল ভেবে চলে গিয়েছিলাম। তুই আমাকে ফিরিয়ে আনতি এনেছি এনেছি কিসের চুপ কোনো কেন বল? এনেছিস ফিরিয়ে, হ্যাঁ, আবার বলছিস ভালোবাসি। এই বলে আদি ফুলকে পাশ কাটিয়ে চলে যায়। বিছানা থেকে একটা বালিশ নিয়ে লিভিং রুমে দিকে চলে গেল। ফুল এগিয়ে এসে বলল, বিছানায় ঘুমাবে না? না। তাহলে কোথায় ঘুমাবে? লিভিং রুমে, সোফায়। হুম, আমিও সোফায় ঘুমাচ্ছি, তুমি বিছানায় ঘুমাও, দরকার নেই। আদি যেতে যেতে বলল, হ্যাঁ, ভালোবাসে। এতদিন যার কোনো খবর ছিল না, সে আবার ভালোবেসেছিল। সকালবেলা আদি ঘুম থেকে উঠে বেডরুমে এসে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। চুলগুলো ঠিক করে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে চলে এলো। ড্রয়িং রুমে তখন মমতা বেগম বসে চা খাচ্ছিল। আদি গিয়ে তার পাশাপাশি সোফায় বসলো। মমতা বেগমের ছেলের দিকে তাকিয়ে কিছু বলতে গিয়েও থেমে গেল। আদি নিজের ফোন বের করে দেখছিল। ঠিক তখনই ফুলের হাতে কফির মগ নিয়ে এসে আদির পাশে দাঁড়ালো। ফুল কফিটা আদির দিকে এগিয়ে দিতে আদি উঠে চলে যায় বাইরের দিকে। মমতা বেগম উঠে দাঁড়িয়ে আদির দিকে তাকিয়ে বললেন, আদি, কি হলো এটা? কোথায় যাচ্ছ? কথাগুলো আদি শুনেও না শোনার ভান করে চলে গেল। ফুল দাঁড়িয়ে নিঃশব্দ কেঁদে উঠল। মমতা বেগম ফুলকে ধরে বললেন, মন খারাপ করো না মা, ওর অনেক দিনের পুষে রাখ এইটা। মা, আমি জানি, তবুও আমি ওর ভুল ভাঙানোর চেষ্টা করব। দোয়া করি তুমি যেন এই ছেলেটার রাগ ভাঙাতে পারো। এখন রুমে যাও। কিচেনে কিন্তু যাবে না। ফুল মমতা বেগমের কথা মতো ফুল চলে গেল। ঘুম থেকে ওঠার সাথে সাথে বেডরুমে গুছিয়ে রেখেছে। লিভিং রুমটাও গোছানো বাকি আছে, তাই ধীরে পায়ে লিভিং রুমের দিকে এগিয়ে গেল। সোফা থেকে শুরু করে সব কিছু গুছিয়ে রেখে বের হলো। আদি বাগানে বসেছিল। আহির নিজের রুম থেকে আদিকে বাগানে বসে থাকতে দেখে নিজেও রুম থেকে বেরিয়ে গেল। বাগানে এসে আদিকে পেছন থেকে ডেকে উঠল, ভাইয়া। আদি পেছন ফিরিয়ে বলল, তুই কিছু বলবি? হুম, বস। আহির আদির পাশে বসে বলল, ভাইয়া, তোমাকে কিছু কথা জানানো আছে। কি কথা? আহির থমথমে গলায় বলল, ভাইয়া, ভাবিকে তুমি যেমন ভাবছো, ভাবি তেমন কোনো ভুলই করেনি। আদি তপ্ত শ্বাস ফেলল। আহিল বলল, ভাইয়া, সেই দিন ভাবি শিহাবের বাড়িতে গিয়েছিল ঠিকই, এটা স্বীকার করেনি, কিন্তু অস্বীকার করেনি, কিন্তু সেই দিন তুমি ওদের একসাথে দেখে ভুল ভেবেছিলে। আদি অহিরের মুখের দিকে তাকিয়ে বলল, তাহলে সত্যি কি বল? সবই না হয় ভুল ভেবেছিলাম, মেনে নিলাম, কিন্তু ওর ওড়না শিহাবের কাছে ছিল কেন? মানলাম সেটাও ভুল ভেবেছি, তবে ও আমায় ফিরিয়ে আনলো না কেন? কোনোটাই তো করেনি। আর তোকে বলেছে
বলছি এই নিয়ে আর কোনো কথা বলবি না, এই বলে আদি উঠে চলে গেল। অহিলও উঠে আদির পেছনে পেছনে গিয়ে বলল, ভাইয়া ভাইয়া দাঁড়াও, কথাটা তো শোনো। আদি হন হন করে বাড়িতে ঢুকে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। অহির পেছনে পেছনে আসতেই মমতা বেগম জিজ্ঞেস করলেন, আহির কি হয়েছে? আদি আবার রেগে গিয়েছে কেন? বড় মা ভাইয়াকে ভাবির ব্যাপারে কথা বলতেই রেগে গিয়েছে। এইভাবে চলতে থাকলেও তো ওদের কোনোদিনও মিলন হবে না। ওদের মিলন আমাদেরই করতে হবে। মমতা বেগম বললেন, এইভাবে হবে না, শিহাবকে আনতে হবে। আহির সোফায় বসে পানি খেতে খেতে বলল, শিহাব আসবে কি ভাইয়ার সামনে? মমতা বেগম ভাবুক গলায় বললেন, ওকে বললে আসতে চাইবে না, কিন্তু ওকে যে আসতেই হবে। তুই বরং বিকেলে ওর সাথে একটু দেখা করে আয়। ঠিক আছে। বিকেলবেলা ওয়াহিদ শিহাবকে বাড়ির উদ্দেশ্য চলে গেল। কাউকে সাথে নেয়নি। শিহাবের বাড়ি এসে জানতে পারলো শিহাব বাড়িতে নেই। আহির যদি কল দিয়ে আসতো তাহলে হয়তো বাড়িতে থাকতো, কিন্তু কল দিয়ে আসেনি বলে বাড়িতে পেল না। শিহাবের মা বসতে বললে ওয়াহিল বলল, পরে আবার আসবো। ওয়াহির শিহাবের বাড়ি থেকে বের হয়ে যাবে, ঠিক তখনই শিহাব বাড়িতে ঢুকলো। শিহাব আহিলকে দেখে বলল, আরে আহি যে, কখন এলে? ভাইয়া এইমাত্র। তো চলে যাচ্ছ কেন? ভাইয়া তোমার সাথে কথা বলতে এসেছিলাম। আন্টি বলল যে তুমি বাড়িতে নেই, তাই চলে যাচ্ছিলাম। ও, এসো, ভেতরে এসো। শিহাব আহিলকে নিয়ে ভেতরে ঢুকলো। দুজনে একটা জায়গায় বসলো। আহিল বলল, ভাইয়া জানোই তো আদি আর ফুলের কালকের বিয়ে হলো। হুম, কিছু হয়েছে নাকি? হুম, হয়েছে। আদি তো ফুলকে সহ্যই করতে পারে না। আমরা সবাই বুঝিয়েছি, কিন্তু ও বলেছে আমি যখন ভুলই ভেবে চলে গিয়েছিলাম, তাহলে আমাকে ফিরিয়ে আনা হলো না কেন? আর ফুলকে নিয়ে কোনো কথাই শুনতে চাচ্ছে না, তাই তোমার কাছে আসা। শিহাব সব কিছুই শুনে বলল, আহির আমার মনে হয় ওর সামনে যাওয়া ঠিক হবে না। তোমরাই ওকে বোঝাও ভাইয়া। এখন এগুলো বলো না প্লিজ। তুমিই পারবে তোমার ওই বন্ধুটাকে সব বোঝাতে। শিহাব কিছুক্ষণ ভেবে বলল, দেখছি কি করা যায়। রাতে আদি লিভিং রুমে ঘুমাতে যাওয়ার জন্য পা বাড়ালো। ফুল এগিয়ে তার পথ আটকিয়ে দাঁড়ালো। আজ তার যাই হোক আদিকে সোফায় ঘুমাতে দেবে না। সকালে লিভিং রুম গোছাতে গিয়ে বুঝে গিয়েছে এই সোফা গুটিসুটি মেরে শুতে আদির কষ্ট হয়েছে। আদি নিজে থেকে এখন রেগে যেতে চায় না, তাই স্বাভাবিক ভেবেই বলল, সরো, যেতে দাও। কোথায় যাবে তুমি? ওইখানে কি ঘুমানো যায় নাকি? আজ বিছানায় ঘুমাও, আমি না হয় সোফায় ঘুমাচ্ছি। এর প্রয়োজন নেই কোনো। কেন প্রয়োজন নেই? আদি চোখ বন্ধ করে ফোঁস করে তপ্ত শ্বাস ফেলে বলল, তর্ক করবে না, সরো। আদি চলে যেতে নিলেই ফুল আবারও তার সামনে দাঁড়িয়ে বলল, না, আমি যেতে দেব না। গল্প পাঁজরের ভেতরে তুমি, পর্ব 1 থেকে 3 চলবে।